দ্য ডিজিটাল এডুকারে আবারও সবাইকে স্বাগত। আমি তোমাদের দর্শন বিষয় শিক্ষক অজয় স্যার চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। এর আগের ভিডিওতে আমি তোমাদের আলোচনা করেছিলাম বিবর্তন কাকে বলে, বিবর্তনের নিয়মগুলো কী কী, এবং বিবর্তন আলোচনা করতে গিয়ে সেখানে আমরা বিরুদ্ধ পদ এবং বিপরীত পদ দুটো বিষয়ের কিন্তু ধারণা একদম স্পষ্ট করেছি। আজকে কিন্তু আমি তোমাদেরকে দেখাবো যে বিবর্তনের নিয়মগুলিকে কী করে আমরা প্রয়োগ করব বা কি কি করতে হবে আমাদেরকে বিবর্তন করতে গেলে। তাহলে দেখতে থাকো, সঙ্গে থাকো, স্কিপ না করেই দেখবে, তোমাদের স্পষ্ট ধারণা কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, চলো দেখতে থাকো। তো প্রথমত কি রয়েছে দেখো, চার প্রকার নিরপেক্ষ বচনে বিবর্তনের নিয়মগুলি প্রয়োগ করব। অর্থাৎ চার প্রকার নিরপেক্ষ বচন কি কি? এ, ই, আই, ও, এই চারটা বচনে কিন্তু আমরা প্রয়োগ করব। এবারে নিয়মগুলোকে একবার রিকল করা যাক। প্রথম নিয়ম হচ্ছে যে আশ্রয় বাক্য রয়েছে, সেই আশ্রয় বাক্যের যে উদ্দেশ্যপদ, সেই উদ্দেশ্যপদ সিদ্ধান্তের উদ্দেশ্যের জায়গায় বসবে। দ্বিতীয় নিয়ম হচ্ছে আশ্রয় বাক্যের যে বিধেয় পদ তার বিরুদ্ধ পদ সিদ্ধান্তের বিধেয় হবে। তারপরে একটা ছিল গুণের নিয়ম আর একটা ছিল পরিমাণের নিয়ম। গুণের নিয়ম অনুসারে নিয়মটা ছিল যে গুণ কী হবে? ভিন্ন হবে। মানে আশ্রয় বাক্য যদি সদর্থক হয় তাহলে সিদ্ধান্ত হবে নয়ার্থক, আর আশ্রয় বাক্য যদি নয়ার্থক হয় তাহলে সিদ্ধান্ত হবে কি? সদর্থক। আর পরিমাণের দিক থেকে যে নিয়মটি ছিল সেটা হচ্ছে পরিমাণ অভিন্ন থাকবে। পরিমাণ কি থাকবে? অভিন্ন। পরিমাণ কোনো পরিবর্তন হবে না। তাহলে খুব সহজভাবেই আমরা কিন্তু বুঝে যেতে পারি যে কোন বচনের বিবর্তন কোন বচনে যাবে। তাহলে প্রথমেই দেখো, আমরা প্রথমেই কোন বচনে করব? এ বচনে বিবর্তন করব। কোন বচনে করব? এ বচনে। তাহলে প্রথমেই আমরা নিয়ম অ্যাপ্লাই করে করে যাব। প্রথমত আমাদের যে আশ্রয় বাক্য, এটাকে আশ্রয় বাক্য, আর আমরা জানি বিবর্তনে আশ্রয় বাক্যকে কী বলা হয়? বিবর্তনীয়, এবং সিদ্ধান্তকে কি বলা হয়? বিবর্তিত। এটা আমরা জেনে এসেছি, তাই না? তাহলে সিদ্ধান্ত করার সময় অবশ্যই আমরা বিবর্তিত কথাটা লিখে নেব। তার সঙ্গে সঙ্গে এবারে আমরা নিয়ম অ্যাপ্লাই করব প্রথম থেকে। তাহলে প্রথমেই বলেছে আশ্রয় বাক্যের যেটা উদ্দেশ্য সেটা কিন্তু উদ্দেশ্যের জায়গায় বসবে। তাহলে মানুষ উদ্দেশ্য, তাহলে আমি মানুষ লিখে নিলাম, তাই না? তারপর বলেছে গুণটা কি হবে? পরিবর্তিত। গুণ যদি হয় থাকে তাহলে কি হয়ে যাবে? নয়। তাহলে এখানে হবে নয়। ভালো করে অ্যাপ্লাই করো। তারপরে বিধেয় পদের বিরুদ্ধ। এবার বিরুদ্ধ পদ কি? শুধু আমরা সামনে বারবার বলেছিলাম যে অযুক্ত করে দেওয়া। মূল পদের সামনে অযুক্ত করে দিলেই কিন্তু সেটা বিরুদ্ধ পদ হয়ে যাবে। তাহলে মূল পদ হচ্ছে মরণশীল, তার সামনে অমরণশীল অযুক্ত করে দিয়ে এটাকে করব অমরণশীল জীব। এবারে গল্প হচ্ছে যে আমি কোন বচনে করছি। কারণ নয় বলতে আমার দু ধরনের বচন আছে। নয় বলতে আমার দুটো বচন আছে, একটা হচ্ছে ই বচন আর একটা হচ্ছে ও বচন। তাহলে আমি কোন বচনে দেব? এখানে শেষ যে নিয়মটা ছিল সেটা বলা ছিল যে গুণের পরিবর্তন হবে ঠিকই, কিন্তু পরিমাণের পরিবর্তন কিন্তু হবে না। তার মানে পরিমাণের দিক থেকে বচন কত প্রকার? দুই প্রকার, সামান্য আর কি? বিশেষ। সামান্য বচন কি কি? এ আর ই, আর বিশেষ হচ্ছে আই আর ও। তাহলে আমি যখন এ বচনের বিবর্তন করলাম তখন এ বচন থেকে কখনোই আই বা ও বচনে কিন্তু যাবে না। কারণ কি? পরিমাণটা তাহলে পরিবর্তিত হয়ে যাবে। তো এখানে আমাদের সামান্য বচন থেকে তাহলে সামান্য বচনেই করতে হচ্ছে। তাহলে এ বচন হয় ছিল, ই বচনে নয়, তাহলে কোন বচনে যাবে? ই বচনে যাবে। তাহলে স্বাভাবিক এখানে আমি লিখতে পারি কোন বচন? ই বচন। তা ই বচনের যে আমাদের আকার সেটা কি? কোনো নয়। তাহলে এখানে আমি কোনো কথাটা কিন্তু জুড়ে দেবো। তাহলে আমার কিন্তু বিবর্তন সম্পূর্ণ। একদম সহজ সাদামাটা নিয়ম। এই নিয়মের মতো আর সহজ কিন্তু তোমাদের কাছে কোনো নিয়ম থাকতে পারে, কারণ এখানে আমাদের পরিমাণ কি হবে না? পরিবর্তন করা যাবে না। তাহলে এ বচনের বিবর্তন কিসে গেল? ই বচনে গেল। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে আশা করি কোনো অসুবিধা নেই। উদ্দেশ্যের জায়গায় বসলো, হয়টা নয় হয়ে গেল, মরণশীলটার বিরুদ্ধ পথ আমরা অযুক্ত করে আমরা এর আগের ভিডিওতে দেখেছি। তার সঙ্গে সঙ্গে এবারে আমি দেখব যে পরিমাণটাকে কী করে না পাল্টে করা যেতে পারে। পরিমাণ দেখছি আমি এ বচন হয় আর ই বচনেই শুধু নয় হয়, আর অন্য কোনো বচন তো নেই সামান্য বচনে, তাই আমাদের ই বচন হবে। ই বচন আকার কি? কোনো নয়। মিলে গেল? ঠিক আছে, এটা ছিল এ বচন। এবারে দেখো পরে চলে যাচ্ছি আমরা ই বচনে। তো ই বচনে আমরা কি করে করব? একদম সেম প্যাটার্ন। আমি প্রথমেই উদ্দেশ্য জায়গায় বসিয়ে নেব। বৃত্ত নয় আছে, নয়টা কি হয়ে যাবে? হয় হয়ে যাবে। বর্গক্ষেত্র রয়েছে, বর্গক্ষেত্রের সামনে আমি কি করব? অযুক্ত করে দেবো, অবর্গক্ষেত্র, অবর্গক্ষেত্র। তাহলে এটা কোন বচন? এবারে আমি কি করে বুঝবো? সেম। সামান্য বচন আমার কয়টি? সামান্য বচন রয়েছে কোনটা? এ আর ই। আর বিশেষ বচন রয়েছে কোন বচন? দুটো, আই আর ও। মনে থাকবে? তাহলে এ আর ই এবং আই আর ও। তো এখানে ঠিক তাই আগের মতো, যখন এ বচন কোথায় গেল? ই বচনে গেল। এবার ই বচন কোথায় যাবে? নয় থেকে কোথায় যাবে? হয় হয়েছে, তাই না? সরি, এটা হয় হবে।
এখানে 9 রয়েছে, এখানে হয় হবে। এবার এখানে ই থেকে তাহলে এতে আসবে, তাহলে এটা কি হবে সকল, কারণ পরিমাণ আমার পরিবর্তন করা যাবে না, সামান্য থেকে সামান্য বচনে যাবে, বিশেষ থেকে বিশেষ বচনে যাবে। তাহলে এটা কোন বচন হলো এ, বাস ডান। আশা করি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারছো, একদম সহজ পদ্ধতি, শুধু নিয়মগুলোকে জেনে রেখে আমরা কিন্তু অ্যাপ্লাইটা করতে পারি। তাহলে এখানে আর অন্য কিছু বলার কিন্তু নেই, এই নিয়মটাকে জানো, তারপরে আমরা কিন্তু আমাদের প্র্যাকটিস সেশন রয়েছে এই চ্যাপ্টারের শেষে, তারপরে কিন্তু প্র্যাকটিস সেশনটা আমরা ভালো করে করব। চলো হয়ে গেল, লিখে নাও। পরের এবারে করব কোন বচনে, আই বচনে করব। কোন বচনের, আই বচনে। দেখো তো আই বচনে যখন করব আমি ঠিক উদ্দেশ্য বিধেয় আগত যা রয়েছে তাই লিখব, উদ্দেশ্য মানুষ, এখানে হয় রয়েছে কি হয়ে যাবে, 9 হয়ে যাবে আমরা জানি। এখানে সৎ ব্যক্তি রয়েছে বিধেয় পদ, তাহলে কি হবে অটা যুক্ত হয়ে যাবে, অসৎ ব্যক্তি, ব্যাস হয়ে গেল। এবারে আমি ব্যাপার হচ্ছে কোন বচনে দেব। প্রথমত এ আর ই এ দুটো সামান্য বচন, আমরা কিছুক্ষণ আগেই লিখলাম। এবার বিশেষ বচন কি কি রয়েছে, আই আর ও, এ দুটো হচ্ছে বিশেষ বচন। তাহলে বিশেষ বচন যেহেতু পরিমাণে, তাহলে আই থেকে হয় ও যাবে, ও থেকে আই হবে, বা আই থেকে আই যাবে, কিন্তু আমাদের যেহেতু গুণটা পরিবর্তন হচ্ছে, হয় থাকলে 9 হচ্ছে, তাহলে হয় ছিল আই বচনে, এবার 9 কোন বচনে থাকে, ও বচনে থাকে, তাহলে এটা কোন বচনে হবে, ও বচনে। তাহলে এখানে সুন্দর করে কোনো আমি জুড়ে দিই, কোনো, কারণ ও বচনের আকার হচ্ছে কোনো নয়। তাহলে এটাই শেষ হয়ে গেল বিবর্তন। একদম বিবর্তন কিন্তু আরও বেশি সহজ, তাই না? আবর্তন বিবর্তন উভয়ই খুবই সহজ, ঠিক আছে? তাহলে শেষ। কারো কোনো জিজ্ঞাসা থাকলে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাও, আমি তোমাদের সাথে রয়েছি। তোমাদের সিলেবাস টেস্ট পরীক্ষার আগেই শেষ করব, তারপরে কিন্তু আমরা রিভিশন বিভিন্ন টেস্ট পেপার সলভিং সেশন কিন্তু আমরা করব, যার থেকে আমাদের কিন্তু একদমই 100% কিন্তু সমস্ত প্রশ্ন কমন আসতে চলেছে। আর আমার যে কনসেপ্ট বেস যে ক্লাসগুলো রয়েছে সেগুলো ভালো করে দেখো, ছোট প্রশ্ন তোমরা সব পারবে। চলো লাস্ট আমরা দেখব ও বচনে প্রয়োগ করব। দেখো ও বচনে, এবার ও বচনে যখন আমরা করছি, ও বচনে আমরা করব এখানে ঠিক তাই নিয়ম হচ্ছে উদ্দেশ্যই থাকবে সিদ্ধান্তে, 9টা কি হয়ে যাবে, হয় হয়ে যাবে। সৎ ব্যক্তিটা কি হয়ে যাবে, অসৎ ব্যক্তি হবে, একদম সেম। এবারে আমরা জানি আই বচন বিবর্তন আমরা ও বচনে করলাম, ও বচনে বিবর্তন কোথায় যাবে, আই বচনে যাবে, কারণ আমাদের পরিমাণটা পরিবর্তন করা যাবে না, কারণ এটা একমাত্র নয়, এটা হয়, এটা নয়। তাহলে আমরা সুন্দর করে হয় থেকে 9তে যেতে পারি, তাহলে এখানে হয় হয়ে গেল, এটা আমরা জানি কোন বচনে যাবে, আই বচনে যাবে। আগেরগুলো দেখে আমরা তাই বুঝতে পারছি। তাহলে এখানে কি হবে, কোনো জুড়ে দাও, তাহলে এই আকার দেওয়া মাত্রই কিন্তু আমাদের কিন্তু কি হয়ে যাবে, বিবর্তন সম্পূর্ণ হয়ে যাবে। তাহলে কারো কোনো সমস্যা আশা করি নেই, একদম সহজভাবে, ঠিক আছে? চলো বিবর্তন আমরা শিখে নিলাম। এবারে এই গোটা প্রক্রিয়াটাকে আমরা এই ছকের মাধ্যমে কিন্তু সহজভাবে মনে রাখতে পারি। দেখো এখানে আমরা জানি যে কোন বচনটা কোথায় যাবে, তো এখানে আমরা শুধু ছকের মাধ্যমে মনে রাখবো যে বিধেয়ের বিরুদ্ধ পদ হবে, বিধেয়টার বিরুদ্ধ পদ হবে, আর কি হবে, অযুক্ত হবে অথবা অবাদ যাবে। যদি কোনো পদে বিধেয় পদের মধ্যে আগে থেকেই থাকে, যেমন অসাধু, তাহলে কিন্তু সেখানে যখন অসাধুর বিরুদ্ধ পদ হবে সেখানে সে সাধু হয়ে যাবে। অমানুষ যদি থাকে তার বিরুদ্ধে হবে মানুষ হয়ে যাবে। তাহলে এ বচন কোন বচনে যায়, ই বচনে যায়। ই বচন কোন বচনে যায়, এ আই ও আই, বাস এইটুকু যদি তোমরা জেনে রাখো তাহলে তোমাদের কিন্তু আর বিবর্তন করতে কোনো অসুবিধা হবে না, তাই না? তাহলে বুঝতে পারলে, আশা করি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারলে। এবার এখানে সুন্দর একটা জিনিস তোমাদের দিয়েছি যে তোমাদের যে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন হয়, কী ধরনের প্রশ্ন হয় সেটা একবার শুধু ভালো করে জেনে নাও, কারণ এরপরে কিন্তু তোমাদের এই প্রশ্নগুলোই কাজে আসতে চলেছে। আর পরীক্ষায় এই ধরনের চারটা প্রশ্নের মধ্যেই তোমাদের আসতে চলেছে, একদম 100% শিওর। তাহলে দেখো প্রথম প্রশ্ন থাকে কি, যে নিম্নলিখিত বাক্যগুলিকে বচনে রূপান্তরিত করে আবর্তন ও বিবর্তন করে। তাহলে আমরা দুটোই শিখেছি, আবর্তন আলাদা করে করতে পারবো, বিবর্তন আলাদা করতে পারবো। তার মানে আমাদের পরীক্ষায় থাকবে বাক্য দেওয়া, আমাদের কী করতে হবে, সেটাকে বচনে রূপান্তরিত করে তারপরে আবর্তন বিবর্তন করতে হবে। তারপর বলেছে নিম্নলিখিত বাক্যগুলিকে বচনে রূপান্তর করো, বিবর্তন আগে করো তারপরে আবর্তন করো। একদম সহজ, আগে বিবর্তন করে তারপরে কী করবো, আবর্তন করবো, একদমই আমরা পারবোই। তবে নিম্নলিখিত বাক্যগুলিকে বচনে রূপান্তরিত করে তার আবর্তনের বিবর্তন করো, এটা কিন্তু কঠিন রয়েছে, এটা আমাদের শিখে নিতে হবে ভালো করে। আর আবর্তের বিবর্ত করো, আবর্তনের বিবর্তন করো বা আবর্তের বিবর্ত করো, সেটাও আমরা পারবো খুব সহজভাবে, ঠিক আছে? এটা শিখবো আমরা প্র্যাকটিসের মাধ্যমে। তারপর হচ্ছে নিম্নলিখিত বাক্যগুলিকে বচনে রূপান্তরিত করে তার বিবর্তনের আবর্তন করো, এটা ঠিক এটার উল্টো, এবং বিবর্তের আবর্ত করো, খুবই সহজ। তো এই দুটো প্রশ্নের মধ্যে কিন্তু এটা 2024 সালে এসে গেছে। তো যেটা 2024 সালে এসেছে সেটা কিন্তু আসবে না তোমাদের, এটা আসার চান্স কিন্তু অনেক বেশি, তার সঙ্গে এগুলোও রয়েছে।
ঠিক আছে? তো এইগুলো তো একদমই সহজ, এটাকে ভালো করে আরও শিখতে হবে। ঠিক আছে, তাহলে এই ছিল তোমাদের আজকের ক্লাস। এর পরের দিন আমি এই যে চ্যাপ্টার, এই অমাধ্যম অনুমান চ্যাপ্টারের দুটো ছোটো ছোটো টপিক রয়েছে, একটা হচ্ছে বস্তুগত বিবর্তন আর একটা হচ্ছে সমবিবর্তন। এই দুটো জিনিস জেনে নেব, জেনে নেওয়ার পরেই আমরা কিন্তু কী করব, প্র্যাকটিস সেশন শুরু করে দেবো। ঠিক আছে, তাহলে স্কিপ না করে ভিডিওটাকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের বন্ধুবান্ধবদের শেয়ার করো, এত সুন্দর সুন্দর ক্লাস তোমরা উপহার পাচ্ছ। আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, কমেন্ট করতে ভুলবে না। তোমাদের একটা কমেন্ট আমাদের কাছে সত্যিই অনেক মূল্যবান, কারণ আমরা নতুনভাবে চেষ্টা করছি তোমাদেরকে জানার জন্য, তোমাদের কাছে পৌঁছানোর জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।